আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পূর্বতন সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ক্ষুণ্ণ হলেও বর্তমান সরকার তা পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রাজ্য সফরের শেষ দিনে আজ ভার্চুয়ালি হাওড়ার সাঁকরাইলে আমুলের 700 কোটি টাকার দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দেশের প্রথম শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে শ্রী শাহ বলেন, এআই এর মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1000 বছরের জন্য সুরক্ষিত করা সম্ভব হবে। সৌজন্য সভাগৃহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 13ই আগস্ট পর্যন্ত। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আগামীকাল বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হবে। করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ রাতে আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি ফুটবল ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছে ক্রীড়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বাধীনতা আন্দোলন, সাহিত্য সহ সর্বক্ষেত্রে বাংলার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য কার্যত ধ্বংস হয়ে গেছে। রাজ্য সফরের শেষ দিনে আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাঁকরাইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। শ্রী শাহ বলেন, বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2.5 লক্ষ পশুপালক উপকৃত হবেন। দেশের ঘরে ঘরে মিষ্টি দই পৌঁছে যাবে। कोऑपरेटिव आंदोलन में इस देश के असंगठित कृषि क्षेत्र को संगठित करने की क्षमता है। मैं अमूल का ही उदाहरण देना चाहता हूं। आज जिन्होंने यहां पर इतना बड़ा काम किया है, आज वो विश्व की नंबर 1 कोऑपरेटिव सोसाइटी बनी है। रोज 3 करोड़ लीटर दूध का प्रोसेसिंग हमारा अमूल आंदोलन करता है। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ সমবায় দপ্তরের পোর্টাল WBERCS এরও সূচনা করেন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় 9টি জেলায় 1400 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 14টি গুদাম ঘরের শিলান্যাস করেন তিনি। 11টি নবগঠিত বহুমুখী গ্রামীণ সমবায় সমিতির প্রতিনিধির হাতে শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই নতুন প্লান্ট চালু হলে রাজ্যে শ্বেত বিপ্লবের পাশাপাশি বাংলার মিষ্টি দইয়ের বাণিজ্যিক প্রসারে মিষ্টি বিপ্লব শুরু হবে। আজকের এই প্ল্যান্ট আমাদের হাওড়া জেলার ধুলাগড়ে সাঁকরাইলে তার ভূমি পূজনের মধ্য দিয়ে শুরু হবে এবং শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লবও শুরু হয়ে যাবে। অর্থাৎ মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, গোটা ভারতেও ছড়িয়ে পড়বে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গে শিল্পায়নের জোয়ার আসতে চলেছে। আমাদের রাজ্যটাকে একটা পরিযায়ী শ্রমিক প্রডিউস করার রাজ্য তৈরি করে দেওয়া হয়েছিল, তার থেকে আমরা বেরিয়ে এসেছি। পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে। বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, এগুলো কোনো স্লোগান থাকবে না। আগামী 8-10 মাস পরে, 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ নতুন পশ্চিমবঙ্গকে চিনবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা হল সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। কলকাতার জাতীয় গ্রন্থাগারে আজ দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে তিনি বলেন, ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1 বছরের জন্য সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে এই মিউজিয়াম বড় ভূমিকা নেবে বলে শ্রী শাহ আশা প্রকাশ করেন। ওঙ্কার ধ্বনি থেকে শুরু করে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত ভাষার বিবর্তনের সমগ্র যাত্রাপথকে এখানে তুলে ধরা হয়েছে। বাংলার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় বাংলা সমগ্র দেশের চেতনাকে পথ দেখাত। সংকীর্ণ মতাদর্শের কারণে বাংলার এই অবদান কিছুটা ম্লান হলেও আগামী দিনে তা স্বমহিমায় ফিরবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
तो बंगाल भारतीय चेतना का, समग्र भारतीय चेतना का एक वैश्विक प्रकाश स्तंभ रहा है। एक लंबा कालखंड आया जब हमारी भारतीय सांस्कृतिक चेतना को बंगाल से विमुख करने का प्रयास किया गया। ये बंगाल ही है जहां महर्षि अरविंद जन्मे थे, जहां विवेकानंद और रामकृष्ण जन्मे थे, जहां चैतन्य महाप्रभु। ये बंगाल ने ही सबसे अच्छे वैज्ञानिक, सबसे अच्छे साहित्यकार, सबसे बड़े क्रांतिकारी वीर सुभाष बाबू को देने का काम किया था। উল্লেখ্য, ভারতের 22টি সাংবিধানিক ভাষার দীর্ঘ ইতিহাস বিবর্তনকে তুলে ধরা হবে এই শব্দ জাদুঘরে। এর আগে শ্রী শাহ আজ কলকাতায় সৌজন্য সভাগৃহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ গুরুত্বপূর্ণ আধিকারিক ও পুলিশ কর্তা উপস্থিত ছিলেন। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 13ই আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাক্কালে আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বাদল অধিবেশনের সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান। এদিকে বৈঠক শুরুর ঠিক পরেই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর সাংসদদের সেখানে ডেকে পাঠানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সভা থেকে প্রতীকী ওয়াকআউট করেন, যদিও পরে তারা ফের বৈঠকে যোগ দেন। সংসদের বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। প্রস্তাবিত সীমা পুনর্নির্ধারণ বিল এবং বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিলকে কঠোর ও গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে এই দুই বিষয়ে আলোচনার জন্য অবিলম্বে সর্বদল বৈঠক ডাকার আবেদন করেছেন তিনি। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আগামীকাল বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হবে। 25শে জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। উল্লেখ্য, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন গত শুক্রবার প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। তিনি আজ জানিয়েছেন, এখনও করোনা সংক্রমণ থাকলেও সংক্রমণের তীব্রতা কম। রাজ্য সরকার যে কোনো পরিস্থিতির জন্য সব রকমভাবে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দক্ষিণ 24 পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয় ভাঙার ওপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ আজ জরুরি ভিত্তিতে এই মামলার শুনানিতে জানিয়েছে, চলতি মাসের শেষ অথবা এই মামলার শুনানি যতদিন না শেষ হচ্ছে ততদিন এই স্থগিতাদেশ বজায় থাকবে। এর মধ্যে ওই সম্পত্তি সংক্রান্ত সমস্ত নথি রাজ্যকে আদালতে পেশ করতে হবে। আগামীকাল নির্দিষ্ট বেঞ্চে মামলার শুনানি শুরু হবে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, হুগলির সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন। চুঁচুড়ার বড়বাজারে সাংবাদিক বৈঠকে প্রবীণ এই নেতা অভিযোগ করেন, বর্তমানে দল আর পুরনো ও নিষ্ঠাবান কর্মীদের মর্যাদা দিচ্ছে না। দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাকের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। উত্তর 24 পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শাহেনশাহ নামে আরও এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল 2। এর আগে গতকাল মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে কামারহাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শামীমকে ভুয়ো পরিচয়ে সুপারিবাগান এলাকায় ওই ঘর ভাড়া পাইয়ে দিতে শাহেনশাহ সহায়তা করেছিল বলে অভিযোগ। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আগামীকাল হুগলির তারকেশ্বরে বিপুল ভক্ত সমাগমের সম্ভাবনার প্রেক্ষিতে প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তায় প্রতি 5 কিলোমিটার অন্তর সরকারের তরফে সেবা কেন্দ্র তৈরি করা হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারকেশ্বর মন্দির চত্বরে আজ বিকেলে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। সাধারণ মানুষ যাতে একসঙ্গে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারে, সেই উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি দেখানোর ব্যবস্থা করা হবে। একটি প্রতিবেদন। সারা বিশ্বের সঙ্গে ফুটবলের মক্কা কলকাতাতেও ফাইনালকে ঘিরে সাজো সাজো রব। পাড়ায় পাড়ায় ক্লাবগুলিতে জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ সম্পূর্ণ। বৃষ্টির কারণে সতর্কতায় কোথাও কোথাও লাগানো হয়েছে ত্রিপলের আস্তরণ। বিশ্বকাপ ফাইনালে স্টেডিয়ামের আদলে ক্লাবগুলির সংলগ্ন মাঠে গোলপোস্ট ও ফুটবল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাখা হয়েছে মেসি, ইয়ামালের কাটআউট। ভারতীয় সময় রাত 12:30টায় ম্যাচ শুরু হলেও ইতিমধ্যেই অত্যুৎসাহী দর্শকদের ভিড় চোখে পড়ছে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পূর্বতন সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ক্ষুণ্ণ হলেও বর্তমান সরকার তা পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রাজ্য সফরের শেষ দিনে আজ ভার্চুয়ালি হাওড়ার সাঁকরাইলে আমুলের 700 কোটি টাকার দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13ই আগস্ট পর্যন্ত। সর্বদলীয় বৈঠকে আজ উপস্থিত 40টি দলের 50 জনেরও বেশি নেতা। বৈঠকে এনসিপিআই থাকায় বিরোধী দলগুলি প্রথমে প্রতীকী ওয়াকআউট করলেও পরে বৈঠকে যোগ দেয়। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে ভূমিধ্বস ও হরপাবানে 11 জন নিহত, নিখোঁজ 7, উদ্ধার কাজ চলছে। ইরানের আইআরজিসিকে লক্ষ্য করে বিমান হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত বলে ইরানের হুঁশিয়ারি। জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় পিভি সিন্ধুর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে, চলবে 13ই আগস্ট পর্যন্ত। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। এর আগে আজ সরকার সংসদ ভবনের অ্যানেক্সে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভায় বিজেপির দলীয় নেতা জগৎপ্রকাশ নাড্ডা এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন নাম মেঘাওয়াল ও ডক্টর এল মুরুগান উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, টিডিপি নেতা লাভু শ্রীকৃষ্ণ দেবরায়লু, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝি সহ 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা অংশ নেন। বৈঠক শুরুর পরই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলি প্রতীকী ওয়াকআউট করে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া এই দলে সম্প্রতি বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদ যোগ দিয়েছেন। তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর বিরোধী দলের সদস্যরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে কিরেন রিজিজু সমস্ত রাজনৈতিক দলের কাছে সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার এবং গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিশৃঙ্খলা বা হট্টগোলের পরিবর্তে অর্থবহ বিতর্ক অত্যন্ত জরুরি। कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष के साथियों को कहना चाहता हूं कि पहले में भी पार्लियामेंट को काफी चलाने में दिक्कत आई थी क्योंकि हंगामा बहुत ज्यादा हुआ था। हंगामा होने से कोई लाभ नहीं होता है और लोग पसंद नहीं करता है। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले। इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले, इसमें सब लोग योगदान करें और हम भी विपक्ष के बात सुनेंगे और विपक्ष भी हमारे बात सुने। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র জানান, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল বৈঠক থেকে ওয়াকআউট করেছে। এনসিপিআই কোনো স্বীকৃত সংসদীয় দল নয় বলেও তিনি অভিযোগ করেন। অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াকআউট করেছি মিটিং থেকে। আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা এমপি আনরেকগনাইজড এনসিপিআই তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পিটিশন সেটা এখনো পেন্ডিং। রাজ্যসভায় কংগ্রেসের নেতা প্রমোদ তিওয়ারি এই ওয়াকআউটকে বৈঠকে এনসিপিআইকে আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে একটি প্রতীকী বয়কট হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলির প্রতিবাদের তীব্র সমালোচনা করেছেন এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের লক্ষ্যেই তাঁদের লড়াই চলবে বলে জানিয়েছেন শ্রী বন্দ্যোপাধ্যায়। हम लोग तो पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर को चिट्ठी मिलने के बाद हम लोग आए। We are the firm believers of the principles of secularism, communal harmony and unity of the country. But ultimately, if it is the situation, these important matters are to be taken. I have said House belongs to the opposition. They are to be taken into confidence and if necessary, government should be broad-minded and House should run properly. কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গে হাওড়ার সাঁকরাইলে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেন। নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহ বলেন, বিশ্বের শ্রেষ্ঠ এই সমবায় দেশে দুগ্ধ শিল্প ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বিপ্লব এনেছে। 700 কোটি টাকা বিনিয়োগে বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র স্থাপিত হতে চলেছে। এছাড়া সমবায় দপ্তরের ERCS পোর্টালেরও উদ্বোধন করেন তিনি।
এর আগে শ্রী শাহ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর যথাযথ ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। দেশের ভবিষ্যৎ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ ভাষা শিক্ষা না হলে সে দেশের প্রকৃত সংস্কৃতি আত্মস্থ করা কোনোভাবেই সম্ভব নয়। जब तक हमारी आने वाली पीढ़ियां, मेरे सामने बैठे हुए विद्यार्थी बच्चे, भाषा शब्द से बनती है, शब्द भाव से उत्पन्न होता है और भाषा से संस्कृति बनती है, संस्कृति की अभिव्यक्ति होती है, ये यात्रा को नहीं जानेंगे तब तक इस देश का सांस्कृतिक पुनरुद्धार हो ही नहीं सकता। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইউরোপের 3 দেশ সফরে রওনা হয়েছেন। মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া ও রোমানিয়া। ইউরোপের এই 3টি দেশে সফরের ফলে এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় আজ ভোরে প্রবল বর্ষণের ফলে ভূমিধ্বস ও হরপাবানে অন্তত 11 জন নিহত, নিখোঁজ 7। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অবিরাম বৃষ্টি ও ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফরের মাঝপথেই আজ বিকেলে জম্মুতে ফিরে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার ও ত্রাণ দলগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। আবহাওয়া দফতর আগামী 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা থেকেই রাজৌরি ও পুঞ্চ জেলায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। রাতের বেলা ভারী বর্ষণের ফলে নদী ও খালবিল উপচে পড়ায় নিচু এলাকার বেশ কয়েকটি স্থানে উদ্বেগ দেখা দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। জর্ডানে মার্কিন সেনা হত্যার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আজ ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার কেন্দ্রগুলিতে আঘাত করেছে। 8 দিন ধরে চলা এই মার্কিন অভিযানের ফলে কী পরিমাণ সামরিক সরঞ্জাম বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইরান এখনও পর্যন্ত কোনো সামগ্রিক তথ্য প্রকাশ করেনি। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত। অন্যদিকে IRGC দাবি করেছে, তারা ইরানের আহাভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। কেন্দ্রীয় খাতাম আল আম্বিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত চলতি বছরের 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড IBO-তে ভারত একটি সোনা ও 3টি রূপো জয় করেছে। হরিয়ানার ভাব্বা গুনওয়াল স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীত কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রৌপ্য পদক জয় করেছেন। গায়নায় পোমেরুন নদীর কাছে 116 জন যাত্রী ও ক্রু সহ একটি ফেরি উল্টে গেছে। গায়নার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানিয়েছেন, এখনও অবধি 53 জনকে উদ্ধার করা হয়েছে। জাপান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন PV সিন্ধু। ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস গড়লেন তিনি। ফাইনালে আজ সিন্ধু 21-17 ব্যবধানে জাপানের একানে ইয়ামাগুচিকে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এজন্য PV সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934 ও 38 ও ব্রাজিল 1958 ও 62 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের ব্রোঞ্জ পদক জিতে নিল ইংল্যান্ড। গতরাতে তারা ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হলো এই ম্যাচে। এছাড়া নিজের জোড়া গোলের ফলে এই ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এই নিয়ে 10টি গোল রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে 8টি গোল করে রয়েছেন লিওনেল মেসি। আজ ফাইনালে এমবাপেকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাঁর। লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজ নির্ণায়ক তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 388 সামনের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 50 ওভারে ইংল্যান্ড 3 উইকেটে 387 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। খবর শেষ হলো।